খাদ্য বাসস্থান সংকটে বানভাসীদের হাহাকার, প্রাণহানি বেড়ে ২৭, ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা দেখতে পেয়েছে বিভিন্ন সংস্থা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গুলশানে গ্রেফতার, জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে জাসদ সভাপতি ইনু। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে বিএনপির আহ্বান, রাতের অন্ধকারে বাঁধ খুলে দেওয়ার সমালোচনা। এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে সরকার, বললেন অ্যাটর্নি জেনারেল। ইসি কমিশনার নিয়োগে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। স্বাগত, শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলার ৭৪টি উপজেলার অন্তত ৫৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, বাসস্থান ও সুপেয় পানি সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। নদ নদীর পানি কমতে শুরু করায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে অবনতি হয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে ৮.৫ লক্ষাধিক মানুষ। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী রয়েছে ফেনী শহরের বিভিন্ন অলিগলি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা। এছাড়া সোনাগাজী, দাগনভূঞা উপজেলার বেশ কিছু ইউনিয়ন পানিতে নিমজ্জিত রয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। পরিস্থিতি অনেকটা ভয়াবহ। পানিটা হুট করে বেড়ে গেছে, যার জন্য মানুষ তাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সরাতে পারেনি। আমাদের নিস্তারের বাসার কোনো মালামাল বার করতে পারি নাই। আমাদের যত প্রকারের মালামাল ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে। নোয়াখালীতে বৃষ্টির কারণে বন্যার পানি বাড়ছে। জেলার ৮টি উপজেলায় পানিবন্দী প্রায় কয়েক লাখ মানুষ। এর মধ্যে সহস্রাধিক আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে লক্ষাধিক মানুষ। উজানের অতিরিক্ত চাপে কোম্পানিগঞ্জে মুসাপুর ক্লোজার গেট ভেঙে গেছে। জেলা জুড়ে দেখা দিয়েছে খাদ্য ও জলের সংকট। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে ৭ লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে অন্তত ২৪,০০০ মানুষ। জেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে তলিয়ে আছে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি ক্ষেত ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে ৬০,০০০ পরিবারের ১০ লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী রয়েছে। জেলায় ৩৫টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যার্তরা। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। অনেক মানুষ না খেয়ে আছে। আপনারা ভিতরে নৌকা নিয়ে যান, নিয়ে খাবার দেন। অনেক মানুষ না খেয়ে আছে, রান্না বাড়া কিছু করতে পারে না। প্রত্যন্ত অঞ্চলে নিতে হলে 2 থেকে 3 ঘন্টা হেঁটে এগুলো নিয়ে যেতে হয়, যেটা অনেকটাই কষ্টকর ব্যাপার। খাগড়াছড়িতে জেলা সদর সহ দীঘিনালা, রামগড় ও মহালছড়ি উপজেলায় বন্যায় প্রায় ৪০,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি ঘর দুয়ার, মানুষের গরু ছাগল। আমার এখানে একটা ঘর ছিল, ঘরটা একদম টিন টুন সব চলে গেছে, কিচ্ছু নাই, ঘরের মাল একটা সব চলে গেছে। যদি সরকার কোনো রকম সাহায্য হইলে কোনো রকম কাটতে উঠতে পারবে। চাঁদপুরে বন্যায় পানিবন্দী রয়েছে ১.৫ লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই উপজেলার অনেক রাস্তাঘাট ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া পরিবারের সংখ্যা। অন্যদিকে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তার কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। সচিবালয়ে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, দুর্গত এলাকায় শিগগিরই গণভোজ কর্মসূচি হাতে নেওয়া হবে। তবে ত্রাণ বিতরণে কিছুটা সমন্বয়হীনতার কথা জানিয়েছেন সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা। নাসির উদ্দিনের রিপোর্ট। হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী, কুমিল্লা সহ আশপাশের ১১ জেলা। ১০ দিন পর পরিস্থিতি উন্নতির দিকে। এখন চ্যালেঞ্জ দুর্গত এলাকার মানুষকে ত্রাণ এবং চিকিৎসা সেবা দেয়া।
এ নিয়ে সশস্ত্র বাহিনী, এনজিও প্রতিষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে ব্রিফ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে জানানো হয় 24 ঘন্টার ব্যবধানে বন্যায় মৃতের সংখ্যা 4 জন বেড়েছে। আর পানিবন্দী পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর 1টা পর্যন্ত 12,07,429টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27। যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, বন্যার পেছনে রাজনীতি জড়িত, তবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তৎপর রয়েছে শিক্ষার্থীরা। যদি বাঁধ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই, তাহলে সেটা ভুল হবে। কর্মসূচি গত পরশু ঘোষণা করেছিলাম, যেটি হচ্ছে যে জায়গাগুলো থেকে পানি নেমে যাচ্ছে সেখানে আসলে শুকনো খাবার দিয়ে তো চলবে না দীর্ঘদিন, সেখানে আমরা আসলে গণ রান্না কর্মসূচির ঘোষণা দিয়েছি। উদ্ধারে শুরু থেকেই কাজ করা সশস্ত্র বাহিনী বিভাগ বলছে, আন্তঃবাহিনীতে সমন্বয় থাকলেও স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। এই যে সমন্বয়হীনতার যে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরাও অবলোকন করছি, এখানে কিন্তু দেখেন সশস্ত্র বাহিনী সমস্ত জায়গায় যেতে পারবে না, এইটা আমাদের মানে সম্ভব না। আমরা শুধুমাত্র দুর্গম এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছি যেখানে অন্যদের পক্ষে যাওয়াটা কষ্টকর, বাট সবার আমাদের হেল্প লাগবে, সবার এই সমন্বিত প্রচেষ্টাটা লাগবে, সবাই আমাদের ওই উদ্যোগীটা হতে হবে। এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিনিধি বলেন, বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনও ডিসিদের তৎপরতা বাড়াতে হবে। ওখানে দেখলাম অলরেডি অনেকগুলি অ্যাম্বুলেন্স তারা পাঠিয়েছে এইসব এলাকায়। তো এই অ্যাসেটগুলি কার কাছে কি আছে এটা জোড়া লাগিয়ে যদি সিভিল সার্জন মহোদয় একটা উদ্যোগ নেন, ইউনো সাহেবরা একটা উদ্যোগ নেন, ডিসি সাহেবরা একটা উদ্যোগ নেন, সেটা ভালো হয়। প্রলয়ঙ্করী বন্যার পেছনে কোনো রাজনীতি আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। গেট খোলার বিষয়গুলো সেগুলো আসছে, ওটি যেটা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় ওনারাই বলবেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমতে শুরু করলেও বাড়ছে সংকট। ক্ষুধার অভাব কোনোভাবে কাটিয়ে উঠতে পারলেও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সরবরাহ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বিমান বাহিনী। ইতিমধ্যেই তাদের প্রচেষ্টায় দুটি সরকারি হাসপাতাল সচল সহ চালু রয়েছে মেডিকেল টিম। ফেনীর বন্যা দুর্গত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। পাখির দৃষ্টিতে যেদিকে দুচোখ যায় সেদিকেই অথই ঘোলা পানিতে ভাসছে সবুজ। কেবল ফেনীতেই পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। উদ্ধার করা হয়েছে 20,000 জনকে। তবে আসার কথা নিমজ্জিত ফেনীর বিস্তীর্ণ জনপদে 3 দিন ধরে কমতে শুরু করেছে পানি। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকট প্রকট হচ্ছে। তার উপর পাল্লা দিয়ে বাড়ছে পানিবাহিত রোগ। সংকট মোকাবিলায় বানভাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। পানি এখন আমাদের গত থেকে কমতেছে না, কিন্তু বাচ্চা নিয়ে পানিতে আসিলাম, এখন বাচ্চা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার বাচ্চা কালকে পাতলা পায়খানা, জ্বর। বিমান বাহিনীর 12টি হেলিকপ্টারে মুমূর্ষু রোগীদের আনা হচ্ছে ঢাকায়। ইতোমধ্যেই মা হয়েছেন 5 প্রসূতি। ছাগলনাইয়া উপজেলায় নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে বিমান বাহিনীর বিশেষায়িত মেডিকেল টিম। বিদ্যুৎ সরবরাহে হাসপাতালে স্থাপন করা হয়েছে 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর। আমরা এখানে প্রথম দিন যখন এসেছি এক্সট্রিম ইমার্জেন্সি পেশেন্ট ছিল, আমরা সব ইভাকুয়েট করেছি। প্রেগনেন্সির পেশেন্ট ছিল 10 জন এবং আরও 14 জন অন্যান্য ইমার্জেন্সি পেশেন্ট ছিল। গেল কয়েকদিন বৈরী আবহাওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হলেও মঙ্গলবার পুরোদমে চলছে কার্যক্রম। আকাশে হেলিকপ্টার দেখলেই ত্রাণের জন্য ভিড় করছেন বন্যার্তরা। এক বেলা হলে 3 বেলা দিলাম না, সরকারে যা আমাকে দান করছে ইয়েতে যথেষ্ট। আল্লাহর কাছে ইয়েতে হাজার শুকরিয়া আদায় করি। এক একটি হেলিকপ্টার নামলেই ত্রাণ সরবরাহে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিচ্ছেন স্থানীয়রাও। তরুণরা রয়েছে, তাদের যে আন্তরিকতা, এটার কারণে ইনিশিয়াল যে ধাক্কাটা সেটা কোনো রকমে কাটিয়ে উঠা গেছে। সর্বপ্রথম প্রয়োজন ছিল আমাদের যে ত্রাণ ব্যবস্থা, সেই ত্রাণ ব্যবস্থা আমরা বিমান বাহিনীর মাধ্যমে ইতিমধ্যে পেয়েছি। আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, এখনো উদ্ধার কাজ চালু আছে। উদ্ধারকারীরা বলছেন পানি কমা শুরু হলেও দুর্গম এলাকায় পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। 12টি হেলিকপ্টারে বিমান বাহিনীর সেবার বাইরেও চলছে জলযানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। রিমোট জায়গাগুলোতেও বিভিন্নভাবে সরবরাহ করা হচ্ছে। এরই সাথে যেসব জায়গাতে আমি ট্রলার বোট যোগেও পাচ্ছি না, যখন আমি এখান থেকে কোনো রকমের ইনপুট পাচ্ছি, এয়ার হেডকোয়ার্টারকে দিচ্ছি। এয়ার হেডকোয়ার্টার তাদের নির্দেশনা অনুযায়ী এয়ার লিফট
প্যারাসুটের মাধ্যমে খাদ্যদ্রব্যগুলোকে পাঠাচ্ছে। এসব এলাকায় এখনো স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্ক। ভুক্তভোগীদের যে কোনো প্রয়োজনে স্থানীয় সেবা ক্যাম্পে যোগাযোগের পরামর্শ সেনা ও বিমান বাহিনীর। বন্যা পরবর্তী সময়ে যে সংকটগুলো সৃষ্টি হয় সেই সংকট নিরসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থা। সরকারের এমন তৎপরতায় খুশি স্থানীয় বন্যার্তরা। মনিরুল ইসলাম, ছাগলনাইয়া, ফেনী। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার 16 প্রসূতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 17 শিক্ষার্থীর চিকিৎসা চলছে কুর্মিটোলা হাসপাতালে। তাদের দেখতে যান বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভাপতি সালেহা খান। রোগীদের অবস্থা বর্তমানে ভালো বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান। সুরাইয়া মুনির রিপোর্ট। বন্যা কবলিত প্রত্যন্ত এলাকা থেকে সম্প্রতি 16 গর্ভবতী নারীকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে আসে বিমান বাহিনী। কঠিন পরিস্থিতি থেকে তাদের উদ্ধারের বর্ণনা দেন হাসপাতালে ভর্তি হওয়া এই নারীরা। সিরিয়াস ভাবে এই রোগী রাখা যাইতো না, তো এরপরে যাই আমাদেরকে এরা সেনাবাহিনীরা এখানে আনছে। যেরকম সিচুয়েশন হয়েছে মনে হয়েছে যে মানে মারাই যাব এরকম অবস্থা হয়েছে। নৌকা দিয়ে বোট দিয়ে নিয়ে আসছে, তো আসার পর বিমান বাহিনীরা এখানে আনছে। কোটা আন্দোলনে আহত 17 শিক্ষার্থীও হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। রাজপথে সরকারি দল ও পুলিশ বাহিনীর দমন পীড়নের কথা ভেবে শিউরে ওঠেন তারা। আমি আনন্দ মিছিলে বের হওয়ার ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, প্রায় 20 মিনিট পরেই আমার গুলিটা লাগে। ছাত্রলীগরা মারধর করতে আসলো, ওনাকে বাঁচাইতে যে তারপর আমি হাত ধরে টান মারছি, তারপর ওনাকে দৌড় দিতে বলছি, আমিও দৌড় দিতে গেছি, পিছন থেকে গুলি লাগছে। জি, মাথায় তো সবার আগে হিট করা হয়েছে, তারপর হাতে, তারপর পায়ে। বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির সভাপতি সালেহা খান আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতালে যান। আমরা ওনাদেরকে রেস্কিউ করতে পেরেছি এবং ওনারা সুস্থভাবে সুন্দরভাবে বাচ্চা ডেলিভারি করতে পেরেছে এবং মা এবং বাচ্চা দুইজনই ভালো আছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, চিকিৎসাধীন সবাই আগের চেয়ে ভালো আছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আগত রোগীদের কোনো ধরনের ব্যক্তিগত আউট অফ পকেট টাকা বা কোনো ধরনের কোনো ওষুধ কিনতে হয় না। ডেফিনেটলি অরিড ছিল, সবাই একটা আনএক্সপেক্টেড অ্যাগনির ভিতরে ছিল এবং বিমান বাহিনীর নেতৃত্বে এই যে দুস্থ এবং অসহায় গর্ভবতী মায়েদের এই জায়গাতে নিয়ে আসা হয়েছে, এর চেয়ে মহতি উদ্যোগ আর হতে পারে না। হাসপাতালের পক্ষ থেকে সবাইকে সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা সবাইকে শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছেন। দুপুরে তাকে গুলশান এলাকার একটি বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে নিউ মার্কেট থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়। ডিবি পুলিশ জানায়, আরাফাত গত 5 আগস্ট থেকে পলাতক ছিলেন। পরে গোপন সূত্রে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে রাজধানীর উত্তরায় আটক জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিনের মঞ্জুর করেছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। বিনা নোটিসে রাতের অন্ধকারে বাঁধ খুলে দেয়ায় দেশটির সমালোচনাও করেন দলটির নেতারা। সেনানিবাসে লুকিয়ে থাকা ব্যক্তিদের নাম প্রকাশেরও দাবি জানান তারা। রেজা খানের রিপোর্ট। বন্যায় দেশের পূর্বাঞ্চলীয় 11 জেলায় পানিবন্দী প্রায় 1.5 কোটি মানুষ। বানভাসীদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রাণ সংগ্রহ করে পৌঁছে দেয়া হচ্ছে দুর্গত মানুষের কাছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, রাতের বেলায় ভাটির মানুষ যখন ঘুমিয়ে তখন বিনা নোটিসে উজানের দেশ ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে দণ্ডনীয় অপরাধ করেছে। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট পানি। এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে এবং সেটা যখন বাইলেটারালি
সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম মাহতাবের স্মরণসভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ গণহত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান। সেনানিবাসের মতো একটি জায়গা লুটেরাদের অভয়ারণ্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। আমি সেনাপ্রধানকে অনুরোধ করব এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলন চলাকালীন গণহত্যা তদন্তে আসা জাতিসংঘের সত্যানুসন্ধান দলকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। দুপুরে সচিবালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ইউএন মিশনগুলোতে আরও বেশি বাংলাদেশি সদস্য বাড়ানোর অনুরোধ করা হয়েছে। আর প্রতিনিধি দলের প্রধান বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। The interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. We've been really inspired as well by the many things we've heard from students, from the young people. আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নম্বরেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে নিবন্ধন বাতিল সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিটের আদেশ 1 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। এদিকে ইসি কমিশনারদের নিয়োগ নিয়ে দায়মুক্তির বিধান কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কাজী বাপ্পুর রিপোর্ট। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগ এনে নিবন্ধন বাতিল সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে রিট সরাসরি খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়ার পক্ষে শুনানিতে একথা বলেন অ্যাটর্নি জেনারেল। কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। এই রিটেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চেয়ে করা অংশটি আগের শুনানির দিন নট প্রেস করেন রিটকারী। অ্যাটর্নি জেনারেল বলেন, কোর্ট সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়, সরকার কতদিন থাকবে। আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে 3 বছর থাকবেন না 5 বছর থাকবেন না 3 মাস থাকবেন। প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন, জনগণ ঠিক করবেন। এদিকে ইসি কমিশনারদের নিয়োগ নিয়ে দায়মুক্তির বিধান কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের রুল জারি করেছেন এবং তাতে বিবাদী করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ের সচিব এবং একই সাথে নির্বাচন কমিশন সচিবালয়কে এই মামলার বিবাদী করা হয়েছে। 2014 ও 2018 সালে সিএসসি এবং কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না মর্মে দায়মুক্তির বিধান করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াকে দায়মুক্তি দেওয়া হয়েছে। যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বন্যা ও টানা বৃষ্টির প্রভাব পড়েছে পণ্য বাজারে। সরবরাহ সংকটের অজুহাতে লাফিয়ে বাড়ছে মাছ, সবজি ও ডিমের দাম। যথারীতি ঝাঁজ অব্যাহত রয়েছে পেঁয়াজের। পণ্যের ঊর্ধ্বমূল্যে রেশন তালিকা কাটছাঁট করতে বাধ্য হয়েছেন সীমিত আয়ের মানুষ। কঠোর তদারকি ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাজারে দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুসারে গত 1 বছরের ব্যবধানে পেঁয়াজের দাম 30% বেড়েছে। উৎপাদন খরচের চেয়ে অন্তত 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে দেশের বাজারে। এই পেঁয়াজ এতদিন আসলে মনে করেন 70 টাকা পাইকারি, বর্তমানে 90 টাকা করছে। সব কৃষি ভাই সব বাড়ছে,
কেজিতে 15 টাকা বাড়ছে। পাইকাররা ওই বন্যার উসিলায় বাড়াচ্ছে, মেইনলি এই সমস্যা করতেছে। আমাদের সব উসিলা খুঁজে একটা উসিলা পাইছে, এই জন্য বাড়াচ্ছে। সরবরাহ সংকটের অজুহাতে ডজনে অন্তত 10 টাকা বেড়েছে ডিমের দাম। সাদা ডিমের সাপ্লাই নাই, আর লালটা মাত্র আমরা অল্প কয়টা ডিম পাইছি, এই অল্প কয়টা ডিম বেশি দাম দেখে আনতে হয়েছে। ডিমের দাম বাড়াতে 10 টাকা বাড়া মানে প্রতিটা মানুষের মাথা পিছু যে আয় থেকে বিশাল একটা অঙ্ক চলে যাচ্ছে। নিম্ন আয়ের লোক, মধ্যম আয়ের লোক, তাদের জন্য খুবই ডিফিকাল্টি যেটা, এবং ডিমটা কমন খাবার। ফার্ম অনেকগুলো বন্ধ, আমরা যে ফার্মেতে ডিম আনতাম এখন সে ফার্ম বন্ধ, ডিম নেই। সবজির বাজারেও স্বস্তি নেই ক্রেতার, যদিও বিক্রেতারা বলছেন বন্যার কিছুটা প্রভাব পড়লেও খুব বেশি দাম বাড়েনি। গলায় দড়ি দিয়ে দোকানে ঝুলে থাকতে ইচ্ছা করে, এত দাম বাড়ায়। এখন এটা কি কারণে বাড়তেছে এটা খোদাই জানে আর দোকানিরা জানে। কোনো অজুহাত সবসময় খুঁজে দাম বাড়ানোর জন্য, তো এই বৃষ্টি এটা একটা সবসময় অজুহাত। ভেন্ডি, তারপরে আপনার মিষ্টি কুমড়া, এই ঝিঙা, এগুলোর দামটা কিছুদিন আগ পর্যন্ত একটু শিথিল ছিল, এখন আজকে থেকে মনে হচ্ছে যে আবার দাম বেড়ে গেছে। এই সিজনটা সবজি আমদানি কম কারণে সবজির একটু দাম বেশি। ঊর্ধ্বমুখী ইলিশ সহ সব মাছের দাম, চাষের মাছেও নেই স্বস্তি। চাষের মাছের দাম 10 টাকা কেজিতে বাড়ছে। আপনি ইলিশ মাছ তো ধরতে পারেন না, দাইলেরা পানি বেশি নেই, এই জন্য ধরতে পারে না। পানি যখন বাইরে গেছে, এখন বন্যায় মাছের ঘের মোড় তো তলাইয়া গেছে, মানুষ বাঁচে না, মাছ পাইবেন কেমন? চালের বাজার দীর্ঘদিন থেকেই অস্থির, তবে বৃষ্টি বন্যার প্রভাব বাজারে পড়বে না বলে জানায় ব্যবসায়ীরা। সব জায়গাতে বন্যা, ওই জায়গাতে মেল কারখানা, চাউলের কোনো সম্পর্কই ওখানে নাই। তো এখানে যদি দাম বাড়ে এটা হবে অযুক্তি, এখানে দাম বাড়ার কোনো প্রশ্নই আসে না। মিনিকেট ভালোটা আপনার 72-73 টাকা, আর কাটারির নাজের আছে 80-85। বাজার স্থিতিশীল রাখতে তদারকি বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদকে অপসারণে আগামী 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা সমন্বয় পরিষদের নেতারা। রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে মহাপরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও কর্মকর্তা কর্মচারীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ করেন। সংগঠনের সমন্বয়ক রফিকুল ইসলাম রুমি ও আব্দুর রাজ্জাক সিদ্দিকী জানান, মহাপরিচালককে অপসারণ করা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালকের অপসারণও দাবি করেন তারা। দিদির কাছে কোনো ড্রাইভার যাবে না এবং সকল কর্মকর্তা কর্মচারী তাকে সর্বাত্মক অসহযোগিতা করবেন, এবং যে প্রস্তাব দিয়েছেন অবিলম্বে চুক্তিভিত্তিক অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে কালকে থেকেই, এবং তার স্থলে আমাদের একজন পরিচালক অতিরিক্ত মহাপরিচালক দায়িত্ব পালন করবেন এবং সকল শূন্য পদে আমাদের মধ্য থেকে দায়িত্ব পালন করবেন। আমরা যদি 24 ঘন্টার মধ্যে কর্তৃপক্ষ যদি আমাদের মহাপরিচালককে এই অধিদপ্তর থেকে প্রত্যাহার না করে, তাহলে আমরা পরমবৃত্তি সহ যত ধরনের যৌক্তিক আন্দোলন আছে, যেটা সরকারের উপর কোনো প্রভাব না পড়ে, আমরা সেই যৌক্তিক আন্দোলনে আমরা যাব। নারী টি-20 বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। নারী এশিয়া কাপের 14 জনই রয়েছে বিশ্বকাপের জন্য ঘোষিত দলে। বাদ পড়েছেন কেবল উমা ছেত্রী, তার বদলের সুযোগ পেয়েছেন স্বস্তিকা ভাটিয়া। বরাবরের মতো দলের নেতৃত্বে থাকছেন হারমানপ্রীত কৌর। 3রা অক্টোবর আরব আমিরাতে শুরু হচ্ছে মেয়েদের টি-20 বিশ্বকাপ। 4 অক্টোবর দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের যাত্রা। ফুটবল, অস্কার ব্রুজনকে বিদায়ের পর নতুন কোচ হিসেবে ভ্যালেরি তিতাকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার বাংলাদেশে এসে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিয়েছেন এই রোমানিয়ান কোচ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে বসুন্ধরা কিংস। ক্লাব সভাপতি ইমরুল হাসান তিতাকে বরণ করে নেন। একই সঙ্গে নতুন সেট পিচ কোচ দরিল স্তোইকাও ক্লাবে যোগ দিয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খাদ্য বাসস্থান সংকটে বানভাসীদের হাহাকার, প্রাণহানি বেড়ে 27, ত্রাণ বিতরণের সমন্বয়হীনতা দেখতে পেয়েছে বিভিন্ন সংস্থা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গুলশানে গ্রেফতার, জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে জাসদ সভাপতি ইনু। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে বিএনপির আহ্বান, রাতের অন্ধকারে বাঁধ খুলে দেওয়ার সমালোচনা। এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে সরকার, বললেন অ্যাটর্নি জেনারেল। ইসি কমিশনার নিয়োগে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।